চ্যাপ্টার ৩৪৬ আ ম্যাজিশিয়ান বিফোর গোয়িং অন স্টেজ। রাত ১০টা বেজে গিয়েছিল। ব্রেভহার্টস বারের পেছনের দরজার পাশের গলিতে ক্লাইন মোরেত্তি দাঁড়িয়েছিল। আগের বারের মতো আজও ক্লাইনের গায়ে ছিল কালো রঙের ডাবল ব্রেস্টেড ফ্রক কোট আর মাথায় মানানসই সিল্কের হ্যাট। সে একবার বারের চারপাশ দিয়ে ঘুরে এসে সামনের রাস্তার দিকে এমনভাবে হাঁটতে শুরু করল যেন সে খুব আয়েশ করে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছে। গলি থেকে বের হওয়া মাত্রই একটি ঘোড়ার গাড়ি তার সামনে এসে থামল। গাড়ির জানালার কাঁচের ওপাশে ম্যারিকের বাদামি চোখ দুটো দেখা যাচ্ছিল। সেই চোখে এখনও এক ধরনের হিংস্রতা দানা বেঁধেছিল। ক্লাইন তার হাতের শক্ত ছড়িটা ধরল আর হ্যাটটা একটু ঠিক করে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে গাড়িতে উঠে বসল। সে এমনভাবে বসল যেন সে কোনো বড় ভোজসভায় যোগ দিতে যাচ্ছে। সে বেশ আয়েশ করে নিজের বোটাইটা সোজা করে নিল। ম্যারিক সাদা শার্ট আর কালো ওয়েস্টকোট পরে ক্লাইনের দিকে কয়েকবার তাকাল। সে ভ্রু কুঁচকে ক্লাইনকে বলল, তোমার এই পোশাক যুদ্ধের জন্য মোটেও উপযুক্ত নয়। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ম্যারিক এখনও ক্লাইনের শক্তি নিয়ে কিছুটা সন্দেহে আছে, কিন্তু সে শ্যারনের ওপর ভরসা রেখেছে। ক্লাইন হালকা করে হাসল। সে খুব স্বাভাবিক স্বরে বলল, আমার বিয়ান্ডার ক্ষমতা তোমার চেয়ে আলাদা। আমাদের লড়াই করার ধরনও এক নয়। এই ধরনের পোশাক আমার ওপর কোনো খারাপ প্রভাব ফেলবে না, বরং এটা আমার জন্য খুব সুবিধাজনক। উদাহরণস্বরূপ বলা যায়, এই পোশাকে অনেকগুলো পকেট আছে। আমি আলাদা আলাদা জায়গায় ভিন্ন ভিন্ন জিনিস রাখতে পারি, যাতে তাড়াহুড়োর সময় ভুল কিছু হাতে চলে না আসে আর আমার জীবন কোনো হাস্যকর ভুলের কারণে শেষ না হয়ে যায়। কথা বলতে বলতে সে তার কোটের ভেতর থেকে ৩টি ঘুমের ওষুধ বের করল। এগুলো ছিল অ্যাপোথেকারির তৈরি করা বিশেষ ঘুমের ওষুধ। ক্লাইনের কথা শেষ হতেই গাড়ির জানালার কাঁচের ওপর একটি ছায়া ফুটে উঠল। কালো রঙের রাজকীয় পোশাক আর একটি ছোট নরম হ্যাট পরা এক নারী। তিনি আর কেউ নন, মিউট্যান্ট পাথওয়ের সিকোয়েন্স ৫ বিয়েন্ডার রেইথ শ্যারন। শ্যারন ক্লাইনের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, তুমি বড্ড বেশি ব্যাখ্যা দিচ্ছ। ব্যাপারটা স্বাভাবিক লাগছে না। ক্লাইন মনে মনে ভাবল, আমি তো শুধু নিজের ভূমিকার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। সে শুকনো হাসি হেসে উত্তর দিল, বোধহয় আমি কিছুটা নার্ভাস হয়ে পড়েছি। শ্যারন আর কিছু বলার আগেই ক্লাইন ঘুমের ওষুধগুলো ম্যারিকের হাতে ধরিয়ে দিল। সে বলল, সুযোগ বুঝে এগুলো খেয়ে নিও। আমি নিশ্চিত এই বিষয়ে তোমার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তুমি ঠিকঠাক জানো কখন এটা খেতে হবে আর কতটুকু খেতে হবে। ম্যারিক কাঁচের টিউবটির ভেতরে তরলটুকু একটু নাড়িয়ে দেখল। সে বিড়বিড় করে বলল, ২.৫ টিউব। এর বেশি হলে আমি সত্যি সত্যিই নিস্তেজ হয়ে পড়ব। তখন কিছুক্ষণ কোনো কাজই করতে পারব না। ক্লাইন প্রশংসা করে বলল, খুব ভালো। তারপর সে শ্যারনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমরা কি অ্যাম্বুশ করার জায়গা ঠিক করেছ? শ্যারন মাথা নেড়ে সায় দিল। সে বলল, আমরা সেদিকেই যাচ্ছি। শ্যারন সরাসরি জায়গার নাম ক্লাইনকে বলল না। ক্লাইন মনে মনে ভাবল, তারা বেশ সতর্ক আর বিচক্ষণ। সে একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করল, পিউরিফিকেশন বা পবিত্রকরণ কি তোমাদের কোনো ক্ষতি করবে? শ্যারন সংক্ষেপে বুঝিয়ে বলল, জম্বি হিসেবে আমার ক্ষতি হবে, স্পিরিট ফর্মে থাকলেও একই অবস্থা হবে। ক্লাইন মাথা নাড়ল। সে বুঝতে পারল যে সিকোয়েন্স ৫ রেইথ যখন রক্তমাংসের শরীরে থাকে তখন পিউরিফিকেশন ততটা কার্যকর হয় না। সে আবার প্রশ্ন করল, আর এক্সোরসিজম বা ভূত তাড়ানোর প্রক্রিয়া, ডেমন হান্টিং বা দানব শিকারের ক্ষমতাগুলো কেমন কাজ করবে? যেহেতু তারা একই পাথওয়ের একজন বিয়ান্ডারের বিরুদ্ধে লড়তে যাচ্ছে, তাই শ্যারন কিছু গোপন করল না। সে বলল, ডেমন হান্টিং আমাদের শরীরের ক্ষতি করবে, একইভাবে এক্সোরসিজম আমাদের শরীর আর স্পিরিচুয়াল বডি দুটোরই ক্ষতি করবে, তবে এটা আমাদের জন্য প্রাণঘাতী হবে না। ক্লাইন মুচকি হেসে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বলল, আমি বুঝতে পেরেছি। সে কিছুক্ষণ চিন্তা করে আবার জিজ্ঞেস করল, তোমরা কি এখন পিউরিফিকেশন বা এক্সোরসিজমের কোনো ক্ষমতা অনুভব করতে পারছ? ম্যারিক গম্ভীর গলায় উত্তর দিল, না। ক্লাইন মনে মনে খুশি হল। তার স্পিরিচুয়ালিটি দেওয়াল দিয়ে তৈরি করা খাঁচাটি সান ব্রোচ বা সান ব্রুচ এর প্রভাব আটকে দিতে পেরেছে, তবে তার নিজের খুব গরম লাগছিল। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, রেইড স্টিভ, জম্বি জেসন আর ওয়্যারওলফ টায়ার স্কারলেট লুনার করোনা বা স্কারলেট লুনার করোনা ছাড়া কি তাদের কাছে আর কোনো জাদুকরী অস্ত্র আছে? ম্যারিক বিরক্তি নিয়ে তার কপালে হাত দিল। সে বলল, আমরা জানি না। যুদ্ধের সময় ঘনিয়ে আসায় তার মনের ভেতরের হিংস্র ইচ্ছাগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল। শ্যারন চুপচাপ সব শুনছিল। সে নিস্পৃহ গলায় বলল, স্কারলেট লুনার করোনার প্রভাবে জেসন আর টায়ার বেশ উত্তেজিত অবস্থায় থাকবে। তাদের কাছে জাদুকরী কিছু থাকলেও সেটা ব্যবহার করার মতো বুদ্ধি তখন থাকবে না। ম্যারিক যোগ করল, যদি না সেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এমন কিছু হয়, তবে একজন ওয়্যারওলফের কাছে তার নখই হল সেরা অস্ত্র। আমার জন্য টায়ার আর জেসনের জন্য ব্যাপারটা একই। আমাদের নখ ইস্পাত ছিঁড়ে ফেলতে পারে আর তাতে বিষ থাকে। ক্লাইন মাথা নাড়ল। সে বলল, ঠিক আছে, আমার আর কোনো প্রশ্ন নেই। রাতের নির্জন রাস্তায় ঘোড়ার গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল।
চাকাগুলো মাঝে মাঝে জমে থাকা বৃষ্টির জল ছিটিয়ে দিচ্ছিল। মিনিট 10 পর ম্যারিক গাড়িটি থামাতে বলল। ক্লাইন জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে একটি অন্ধকার আর জীর্ণ ভবন দেখতে পেল। কাছাকাছি কোথাও জলের কুলকুল শব্দ শোনা যাচ্ছিল। ম্যারিক পরিচয় করিয়ে দিয়ে বলল, এটা ওয়েস্ট বালাম ডক। এটা 1 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে। আমাদের অ্যাম্বুশ করার জায়গাটি হবে এই গুদামগুলোর আশেপাশে। ক্লাইন চারপাশটা দ্রুত একবার দেখে নিল। সে ভাবল, যদি কোনো বিপদ হয় তবে তাশক নদী হবে পালানোর সেরা পথ। তার আগের সমীক্ষা অনুযায়ী এখান থেকে 2 কিলোমিটার দূরেই একটি গির্জা আছে, যা গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির অনুসারীদের। সে গাড়ি থেকে নেমে নিজের পোশাক একটু ঠিক করে নিল। হাতে ছড়ি নিয়ে সে শ্যারন আর ম্যারিকের পেছনে পেছনে এগোল। মিনিট 5 হাঁটার পর তারা একটি খোলা জায়গায় এসে পৌঁছাল। জায়গাটি গুদামঘর দিয়ে ঘেরা ছিল। মাটিগুলো ছিল গাঢ় বাদামি রঙের আর চারদিকে শুকনো ঘাস পড়েছিল। একটি অন্ধকার কোণায় একটি কাঠের বাক্স রাখা ছিল। ম্যারিক সেদিকে আঙুল তুলে বলল, ওগুলো তোমার চাওয়া বিস্ফোরক। ক্লাইন মাথা নেড়ে বলল, তোমাদের ভয় লাগে না যে কোনো ভবঘুরে ওগুলো চুরি করে নিয়ে যাবে? ম্যারিক হাসল। সে মাটির কয়েকটা জায়গা দেখিয়ে বলল, আমার জম্বিরা এখানে মাটির নিচে ঘুমিয়ে আছে। কেউ ভেতরে ঢুকলেই তারা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। বিস্ফোরকগুলো পুঁতে রাখার সময় এই জায়গাগুলো এড়িয়ে চলবে। ক্লাইন মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই। সে আবার জিজ্ঞেস করল, আমার পবিত্রকরণের ক্ষমতা কি তোমাদের লোকগুলোর ক্ষতি করবে? ম্যারিক আশ্বস্ত করে বলল, না। গভীর ঘুমে থাকার সময় তারা লাশের মতোই থাকে, আর ওপরের মাটির স্তর তাদের রক্ষা করবে। চারপাশটা দেখার পর শ্যারন খুব কম কথা বললেও এবার মুখ খুলল। সে বলল, তুমি এখানেই থাকো আর প্রস্তুতি নাও। আমরা গিয়ে শত্রুদের এখানে ফুসলিয়ে নিয়ে আসব। 30 মিনিটের বেশি সময় লাগবে না, এর মধ্যেই কাজ শেষ করো। প্রস্তুতি হয়ে গেলে কোনো একটা গুদামের ভেতর লুকিয়ে পড়বে। তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবে না, ধৈর্য ধরবে। পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন শান্ত থাকবে। যখন আমি দুর্বল হয়ে পড়ব আর স্কারলেট লুনার করোনা দেখা দেবে, তখন তুমি তোমার ওই চোখ দিয়ে স্টিভকে খুঁজে বের করবে। তারপর তার ওপর অতর্কিত হামলা চালাবে। আমিও আমার জাদুকরী জিনিস দিয়ে তোমাকে সাহায্য করব। ক্লাইন মন দিয়ে সব শুনল। সে হেসে বলল, পরিকল্পনাটা বেশ সহজ। শ্যারন শান্ত গলায় বলল, পরিকল্পনা যত সহজ হয় তত বেশি কার্যকর হয়। ম্যারিক তার মাথা নেড়ে বলল, স্টিভ কিন্তু বোকা নয়। জটিল পরিকল্পনায় কোনো ভুল হলে সেটা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। কথা শেষ করে শ্যারন অদৃশ্য হয়ে গেল, আর ম্যারিক দ্রুত ডক থেকে চলে গেল। তারা চলে যাওয়ার পর ক্লাইন তার পকেট থেকে একটি ছোট চারকোনা ধাতব বাক্স বের করল। এটাই ছিল সেই আধ্যাত্মিক খাঁচা। এটি বাইরের জগৎ থেকে জাদুকরী বস্তুর প্রভাব আড়াল করতে পারে। ক্লাইন এক টুকরো কাগজ বের করে ঝেড়ে নিল। কাগজটি মুহূর্তের মধ্যে লোহার পাতের মতো শক্ত হয়ে গেল। সেই কাগজ দিয়ে সে মাটির মাঝখানে একটি গর্ত খুঁড়ে ধাতব বাক্সটি পুঁতে ফেলল। তারপর সে গুদামের বিভিন্ন কোণায় বিস্ফোরকগুলো পুঁতে রাখল। মাঝখানের অংশে সে বাকি বিস্ফোরকগুলো জমা করল। সব শেষ করে সে তার রিভলভার বের করল। সেখানে সে 3টি পিউরিফাইং বুলেট আর 2টি এক্সোসিজম বুলেট ভরল। রিভলভারটি তার কোটের ভেতরের হোলস্টারে রেখে সে নিজেকে গুছিয়ে নিল। সে 2 গুদামের মাঝখানে একটি কাগজের পুতুল রেখে দিল। তারপর সে আরেকটি ধাতব বাক্স থেকে গোল্ডেন সানবার্ড শেপড ব্রোচটি বের করে তার বুকের বাম পাশে পরে নিল। ক্লাইন একটি লম্বা শ্বাস নিল। সে ডকের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিল আর ব্যবহৃত কাগজটি পুড়িয়ে ফেলল। সে ফিরে এসে একটি গুদামের ছাদে উঠে ছায়ার মধ্যে লুকিয়ে পড়ল। সে তার কাছে থাকা বিভিন্ন কবজ আর ওষুধি গুঁড়োগুলো চেক করে নিল। সে তার আঙুলে চুটকি বাজাল। সাথে সাথে 2 গুদামের মাঝখানে রাখা কাগজের পুতুলটি একজন ভদ্রলোকের রূপ নিল। পুতুলটি হুবহু ক্লাইনের মতোই ফ্রক কোট আর হ্যাট পরে ছড়ি হাতে দাঁড়িয়ে রইল। জায়গাটি এমন ছিল যে বাইরে থেকে হঠাৎ করে কেউ তাকে দেখতে পাবে না। নিজের প্রতিরূপ তৈরি করে ক্লাইন নিজে অদৃশ্য হয়ে গেল। সেখান থেকে সে পরিষ্কারভাবে সামনের রাস্তা দেখতে পাচ্ছিল। সব প্রস্তুতি থাকলেও ক্লাইন কিছুটা উত্তেজিত আর নার্ভাস বোধ করছিল। অভিনয় যতই ভালো হোক না কেন ধরা পড়ে যাওয়ার ভয় থেকেই যায়। তাছাড়া শত্রুপক্ষ সিকোয়েন্স 5 বিয়ন্ডার, সাথে আছে আরও 2 জন শক্তিশালী যোদ্ধা। ক্লাইন মনে মনে ভাবল, প্রত্যেক জাদুকরী কি মঞ্চে ওঠার আগে এমন বোধ করে? সে নিজের আবেগ আর শরীরের উত্তাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সেদিন আকাশে মেঘের কারণে চাঁদের আলো খুব কম ছিল। কিছুক্ষণ পরই ক্লাইন দেখল 3টি ছায়া দ্রুত গতিতে এগিয়ে আসছে। একজন সামনে, একজন মাঝখানে আর একজন সবার পেছনে।